আচ্ছা, সো এখন আমরা কেমিস্ট্রি দেখব। আমরা 1 মিনিট পরে স্টার্ট করি। দেন তোমরা একটু কেমিস্ট্রি খাতা নাও, আর যদি কেমিস্ট্রি বই থাকে বইটাও সাথে নিতে পারো। আচ্ছা, সো আমরা কেমিস্ট্রি চ্যাপ্টার 3 দেখতেছিলাম। আমরা চ্যাপ্টার 3-তে দেখছিলাম ইলেকট্রনিক কনফিগারেশন কিভাবে করতে হয়। আর ইলেকট্রনিক কনফিগারেশনে এই যে এনার্জি লেভেল, দেন সাব এনার্জি লেভেল, অরবিটাল, এগুলো কি দেখে আসছিলাম। আমরা একটু ওইগুলো আবার রিভিউ করে দেন কন্টিনিউ করব। দেখো, সো আমরা দেখছিলাম যে একটা অ্যাটমের নিউক্লিয়াসের চারপাশে কিছু অরবিট থাকে। এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা একটা অরবিট, এটা একটা অরবিট। ওকে, সো এইটাকে বলা হয় n=1 অরবিট, মানে n সমান 1 হলে এই অরবিটটা। এটা হচ্ছে n=2 অরবিট, এরকম সো অন, মানে আস্তে আস্তে n=3, n=4 এরকম অনেকগুলো অরবিট পাওয়া যায়। সো n=1 যে অরবিটটা, এই অরবিটটার একটা নাম দেওয়া হয়, সেটা হচ্ছে কে শেল। ঠিক আছে, এটাকে বলা হয় কে। তার পরেরটাকে বলা হয় এল, এর পরেরটাকে বলা হয় এম। এরপরে যদি আরও একটা অরবিট আঁকো, এটার জন্য n সমান হচ্ছে 3, আর এটাকে আমরা বলি এম। আর এই অরবিটের অনেকগুলো নাম হয়। ঠিক আছে, অরবিটকে অরবিট বলতে পারো, অথবা শেল বলতে পারো, এনার্জি লেভেলও বলতে পারো। তিনটাই কারেক্ট। ঠিক আছে, তুমি যেটা দিয়ে তোমার বুঝতে সুবিধা হয় সেটাই বলবা। আর এখানে এই অরবিটগুলোর নাম হচ্ছে এরকম: ফার্স্ট অরবিটকে বলা হয় কে, পরেরটা এল, দেন এম, এরপর হচ্ছে ক্যাপিটাল এন, ও, পি, এভাবে যাবে। ঠিক আছে, আচ্ছা। সো এক একটা অরবিটের মধ্যে আবার আমরা দেখছি যে এক একটা অরবিটের মধ্যে আবার কিছু পার্টিশন থাকে। সো এই অরবিটগুলো আবার যে সেগমেন্টে ডিভাইডেড থাকে তাদেরকে বলা হয় সাবশেল, সাবশেল অর সাব এনার্জি লেভেল, সাবশেল অর সাব এনার্জি লেভেল। আমরা জানি অরবিটকে এন দিয়ে বোঝায়, আর সাবশেল বা সাব এনার্জি লেভেল এটা হচ্ছে এল দিয়ে এক্সপ্রেস করা হয়। আর এখানে দেখো, যদি n সমান 1 হয় তখন এল এর ভ্যালু হয় 0। ঠিক আছে, মানে একটাই সাবশেল থাকে। যদি n2 হয় তখন আমরা দেখছি এল এর ভ্যালু 0 হয় আর 1 হয়। এল এর ভ্যালু 0 মানে এটা এস, আর এল এর ভ্যালু 1 মানে এটা পি। সিমিলারলি n সমান যদি 3 হয় তখন এল এর ভ্যালু হতে পারে 0, 1, 2, আর এল এর ভ্যালু 0 মানে হচ্ছে এটা এস, 1 মানে হচ্ছে পি, আর 2 মানে হচ্ছে ডি। ঠিক আছে, সিমিলারলি n সমান যখন 4 হয় তখন এল এর কী কী ভ্যালু পসিবল? 0, 1, 2, 3, আর এই 0 মানে হচ্ছে এস, পি, ডি, এফ। এইটুক সবাই জানো যে আমরা লাস্ট দিনে এটা দেখে আসছিলাম। আবার এখানে আমরা আরও দেখছিলাম যে প্রত্যেকটা অরবিটালের মধ্যেও আবার কিছু মানে পার্টিশন থাকে, মানে প্রত্যেকটা সাবশেলের মধ্যে কিছু পার্টিশন থাকে। এই পার্টিশনগুলোকে মোর প্রিসাইজলি বলা হয় অরবিটাল। ঠিক আছে, যেমন এস অরবিটাল, যারা এস অরবিটাল জাস্ট একটা বক্স, তাদের মধ্যে কোনো পার্টিশন নাই। আবার এখানেও এই এস অরবিটালটা হচ্ছে একটা বক্স, বাট পি অরবিটাল হচ্ছে অ্যাকচুয়ালি 3টা বক্স কন্টেইন করে। এই এক একটা বক্সকে বলা হয় অরবিটাল। ওকে, সো পি হচ্ছে একটা সাবশেল, বাট সেই সাবশেলটার মধ্যে আবার কয়টা করে অরবিটাল পাবো? 3টা। ঠিক আছে, সিমিলারলি এইখানে এস হচ্ছে একটা, এসের মধ্যে এস সাবশেলে একটাই অরবিটাল থাকে। পি হচ্ছে সাবশেল বা সাব এনার্জি লেভেল, তার মধ্যে 3টা অরবিটাল থাকে। আর ডি হচ্ছে আরেকটা সাবশেল, যার মধ্যে 5টা অরবিটাল থাকে।
আমরা এটা দেখে আসছি গতদিন। এই এক একটা সেগমেন্টকে বলা হয় এক একটা অরবিটাল, ঠিক আছে। আর পুরোটাকে একসাথে কি বলা হয়? সাবশেল বা সাব অরবিট বা সাব এনার্জি লেভেল। ওকে, আর এফে কয়টা থাকবে? 14টা। এটার মধ্যে 14টা অরবিটাল আছে। আচ্ছা, এখন আরও একটা জিনিস আমরা বলে আসছিলাম যে এক একটা অরবিটালের মধ্যে দুইটার বেশি ইলেকট্রন থাকা পসিবল না। প্রত্যেকটা অরবিটালে অ্যাকচুয়ালি দুইটা করে ইলেকট্রন থাকে। সো আমরা এখন যদি একটা ক্যালকুলেশন করি, যে এখানে একটা টেবিল বানাবো, দেখো এখানে একটা টেবিল বানাও এরকম। এই টেবিলটায় এভাবে লেখো যে এটা হচ্ছে অরবিট নাম্বার বা এনার্জি লেভেল। অরবিট নাম্বার না বলে এটাকে ভালোভাবে বললে এটাকে এনার্জি লেভেল বলা উচিত। এনার্জি লেভেল বা শক্তি স্তর, বাংলায় বলা হয় শক্তি স্তর। সো এনার্জি লেভেল, এটা আমরা জানি যে এটাকে এন দিয়ে এক্সপ্রেস করা হয়, এন। দেন পরের ঘরটায় লেখো এক একটা এনার্জি লেভেলে আমরা জানি কিছু সাবশেল থাকে, সাবশেল। আবার প্রত্যেকটা সাবশেলে কিছু অরবিটাল থাকে, অরবিটাল। আর এখানে আমরা বের করব যে তোমার এক একটা সাবশেলে টোটাল কতগুলো ইলেকট্রন, নাম্বার অফ ইলেকট্রনস ইন সাবশেল। একটা সাবশেলে কয়টা ইলেকট্রন থাকে, আর এটা হচ্ছে নাম্বার অফ টোটাল ইলেকট্রন ইন অ্যান অরবিট, নাম্বার অফ টোটাল ইলেকট্রন ইন অ্যান অরবিট। আচ্ছা, সো আমরা এখানে একটা টেবিল বানাবো এরকম। সো এই টেবিলটাতে দেখো আমরা একটা লিস্ট করব এরকম, যে এন এর ভ্যালু যখন 1, তখন এই সাবশেল কি কি হতে পারে? 0। আমরা জানি এল এর ভ্যালু অলওয়েজ 0 থেকে n-1 এর মধ্যেই হবে। সো এটা হচ্ছে 0 to 1-1 0। সো সাবশেল হতে পারে কি 0। আর 0 সাবশেল মানে কি? এটা হচ্ছে অ্যাকচুয়ালি এস সাবশেল ইন্ডিকেট করে, আর সেটাকে আমরা লিখি কি 1s অরবিটাল। আমরা জানি যে এস সাবশেলের মধ্যে কোনো পার্টিশনও থাকে না। সো এস সাবশেলের অরবিটালও কি? এস অরবিটাল, ঠিক আছে, 1s অরবিটাল। আচ্ছা, এবার চিন্তা করে দেখো যে একটা সাবশেল, এই এস অরবিটালের মধ্যে আমরা জানি দুইটা ইলেকট্রন ধরতে পারে। সো এই এস সাবশেলের টোটাল কয়টা ইলেকট্রন থাকে? 2টা। আর যেহেতু এই n=1 এই এনার্জি লেভেলে একটাই সাবশেল থাকে, আর এটা কিন্তু সাবশেল কয়টা আছে সেইটা ইন্ডিকেট করে না, এটা জাস্ট বোঝায় যে কত নাম্বার সাবশেল। প্রথম সাবশেলটাকে 0th সাবশেল বলা হয়, ঠিক আছে। সো এখান থেকে আমরা বলতে পারি যে প্রথম এনার্জি লেভেলে অ্যাকচুয়ালি তাহলে টোটাল 2টা ইলেকট্রন পসিবল। ওকে, এরপর সেকেন্ডটা দেখো। সেকেন্ড এনার্জি লেভেলের জন্য এল এর ভ্যালু কি কি হতে পারে? এল সমান 0 হতে পারে, অর এল সমান 1 হতে পারে। এল সমান 0 মানে এস সাবশেল, আর এল সমান 1 মানে হচ্ছে পি সাবশেল। আবার আমরা জানি যে এস সাবশেলের মধ্যে কোনো ধরনের পার্টিশন থাকে না, একটাই থাকে। আবার এই পি সাবশেলের মধ্যে আমরা জানি 3টা পার্টিশন থাকে, 3টা পার্টিশন থাকে। সো সেইটাকে আমরা এখানে যদিও লিখতে পারবো না যে অরবিটাল, এটার অরবিটাল হচ্ছে 2p, বাট যেহেতু 3টা পার্টিশন থাকে, দেখো একটা এই এল সমান 1 সাবশেলের 3টা পার্টিশন, দ্যাট মিনস 3টা অরবিটাল আছে, 3টা। এক একটা অরবিটালে দেখো 2টা করে ইলেকট্রন ধরে, তাহলে পি সাবশেলে টোটাল কয়টা ইলেকট্রন হচ্ছে? 6টা। আবার এস সাবশেলে কয়টা ইলেকট্রন হচ্ছে? 2টা, কারণ এস এর মধ্যে কোনো পার্টিশন নাই। সো এখান থেকে আমরা বলতে পারি যে ওর যেহেতু 3টা অরবিটাল হয়, ওর যেহেতু এই যে 2p 3টা অরবিটাল ক্রিয়েট করে, আর এস হচ্ছে একটা অরবিটাল ক্রিয়েট করে, আর আমরা এটাও জানি যে এক একটা অরবিটাল 2টা করে ইলেকট্রন ধরতে পারে, তাহলে এস সাবশেলে ইলেকট্রন ধরবে 2টা,
আর পি সাবশেলে 3টা অরবিটালের জন্য 2 3 আর 6টা ইলেকট্রন ধরবে। সবাইকে একটু বুঝছো? তরি বুঝতে পারছো এটা? ওকে, সো আমরা এখান থেকে বুঝলাম যে এক একটা এই এনার্জি লেভেল যখন 2, মানে আমরা যখন 2 নাম্বার অরবিটে থাকবো, 2 নাম্বার অরবিটে এস সাবশেল আছে আর পি সাবশেল আছে। এস সাবশেলের মধ্যে একটাই অরবিটাল আছে, সেটা হচ্ছে 2s অরবিটাল, আর পি সাবশেলের মধ্যে 3টা অরবিটাল আছে। আমরা দেখছি যে পি এর মধ্যে অ্যাকচুয়ালি 3টা পার্টিশন থাকে আর প্রত্যেকটা 2টা করে ইলেকট্রন ধরে। সো 2 3 আর 6টা ইলেকট্রন পাবো টোটাল। তাহলে আমাদের এই 2 নাম্বার এনার্জি লেভেলে টোটাল কয়টা ইলেকট্রন পাচ্ছি? 2 + 6 which is 8। ঠিক আছে, আদিশা বুঝছো এটা? ওকে, আচ্ছা, যদি n সমান 3 হয় তখন কি হবে? আমরা এখানে আর একটু এটা, আচ্ছা একজন রেজ হ্যান্ড করছে, হ্যাঁ কোশ্চেনটা করো। কোনটা? ও আচ্ছা, তোমার আমরা দেখে আসছি যে 2 নাম্বার অরবিটে এস সাবশেল থাকে আর পি সাবশেল থাকে, কারণ এল এর ভ্যালু 0 আর 1 হতে পারে। আর এস অরবিটাল দেখতে, এস সাবশেলের মধ্যে অরবিটালও থাকে একটাই এস অরবিটাল, আর পি সাবশেলের মধ্যে 3টা অরবিটাল থাকে। সো এক একটা অরবিটালে অ্যাকচুয়ালি টোটাল, মানে এক একটা অরবিটালে আমরা 2টা করে ইলেকট্রন রাখতে পারি, এর বেশি রাখতে পারি না। সো টোটাল কয়টা হলো? 2 প্লাস এখানে হচ্ছে 6, মানে 3টা পি অরবিটালের জন্য আমরা পাচ্ছি 6টা ইলেকট্রন, আর একটা এস অরবিটালের জন্য আমরা পাচ্ছি 2টা ইলেকট্রন। সো 2 + 6 টোটাল 8টা ইলেকট্রন থাকতে পারে আমাদের সেকেন্ড এনার্জি লেভেলে। যদি এনার্জি লেভেল 3 হয়, মানে 3 নাম্বার অরবিটে যদি আমরা থাকি, তখন এল এর ভ্যালু হতে পারে 0, এল এর ভ্যালু হতে পারে 1, এল এর ভ্যালু হতে পারে 2। দ্যাট মিনস এস সাবশেল পসিবল, পি সাবশেল পসিবল অ্যান্ড ডি সাবশেল পসিবল। এস সাবশেলে একটাই এস অরবিটাল থাকে, পি সাবশেলে 3টা পি অরবিটাল থাকে, মানে পার্টিশন থাকে 3টা, ওই পার্টিশনগুলো এক একটাকে অরবিটাল বলে। আর ডি সাবশেলে তোমার আমরা জানি 5টা অরবিটাল থাকে, মানে ডি সাবশেল দেখতে এরকম এরকম ডি, তার মধ্যে 5টা ঘর থাকে। 5টা ঘর অ্যাকচুয়ালি 5টা অরবিটাল ইন্ডিকেট করে, মানে ওরা সবাই 3D, মানে ওরা সবাই হচ্ছে ডি, বাট ওরা আছে কয়জন? 5টা। এখন দেখো এক একটা অরবিটালে যদি 2টা করে ইলেকট্রন ধরে, তাহলে 3s এ ইলেকট্রন ধরবে 2টা, 3p তে ইলেকট্রন ধরবে 2 3 আর 6টা, আর 3d তে ইলেকট্রন ধরবে 2 5 আর 10টা। সো টোটাল কয়টা ইলেকট্রন পাবো? 2 + 6 + 10 which is 18। সো তুমি এখান থেকে প্যাটার্নটা ধরতে পারতেছো আই গেস, যে 2 হচ্ছে অ্যাকচুয়ালি 2 × 1 স্কোয়ার, 8 হচ্ছে 2 × 2 স্কোয়ার, আর 18 হচ্ছে 2 × 3 স্কোয়ার। সো দেখো যত নাম্বার অরবিট সেইটার স্কোয়ার ইন্টু 2। ওকে, সো আমরা এখান থেকে বলতে পারি যে n নাম্বার অরবিটে 2n স্কোয়ারটা ইলেকট্রন থাকে। সবাই কি একটু বুঝছো? জাইনাফ বুঝতে পারছো এটা? ওকে, সো আমরা এখান থেকে এই চারটা থেকে বুঝলাম যে কার মধ্যে কয়টা ইলেকট্রন থাকে অ্যান্ড কেন 2n স্কোয়ার হয় কোনো একটা অরবিটের মধ্যে ইলেকট্রন নাম্বার। ওকে, সো এইটা যদি বুঝে থাকি, এবার আমরা ইলেকট্রন কনফিগারেশনের রুলে চলে যাব। একটু দাঁড়াও। সো আমরা এখন ইলেকট্রন কনফিগারেশনের জন্য একটা রুল শিখব, সেটাকে বলা হয় আউফবাউ প্রিন্সিপাল। ইলেকট্রন কনফিগারেশন বা ইলেকট্রন বিন্যাস, এটার জন্য আমরা যে রুলটা ফলো করব সেটা হচ্ছে আউফবাউ প্রিন্সিপাল বা আউফবাউ নীতি, বাংলায় হচ্ছে আউফবাউ নীতি। সো এটা অ্যাকচুয়ালি এটা ইংলিশ ওয়ার্ড না, এটা হচ্ছে, এই আউফবাউ হচ্ছে অন্য একটা ল্যাঙ্গুয়েজের ওয়ার্ড, যেখানে আউফ মানে হচ্ছে বিল্ড আর বাউ মানে হচ্ছে আপ। ঠিক আছে, সো এটাকে বলা হয় বিল্ডিং আপ, মানে এই প্রিন্সিপালটার মানে হচ্ছে বিল্ড আপ প্রিন্সিপাল। হ্যাঁ বলো, যে হাত তুলছো বলো।
এটা এটা অ্যাকচুয়ালি বাংলাও না ইংলিশও না, এটা অ্যাকচুয়ালি গ্রিক ওয়ার্ড, বুঝতে পারছো? সো এটা ইংলিশ, এটার মানে ইংলিশটা হচ্ছে বিল্ডিং আপ। এখন এই তোমার এই প্রিন্সিপাল অনুযায়ী আমরা কোনো একটা এলিমেন্টের ইলেকট্রনিক কনফিগারেশন বা ইলেকট্রন বিন্যাস করে থাকি। আচ্ছা, এটা একজন বলতেছো জার্মান ওয়ার্ড হতে পারে, আমার অ্যাকচুয়ালি অতটা খেয়াল নাই, আমি যখন পড়ছিলাম আমার যতদূর মনে পড়ে যে এটা গ্রিক, যাই হোক হইতে পারে জার্মান ওয়ার্ড। সো এখানে দেখো এই বিল্ডিং আপ প্রিন্সিপাল জিনিসটা হচ্ছে এরকম, এটা বলে যে ইলেকট্রন উইল অলওয়েজ enter an orbital with less energy, মানে যেই অরবিটালের এনার্জি কম ইলেকট্রন অলওয়েজ সেখানে আগে এন্টার করে বা প্রবেশ করে। এখন তুমি বলবা যে অরবিটালের এনার্জি জিনিসটা কি, এটা তুমি যদিও পরবর্তীতে হায়ার ক্লাসে উঠলে জানতে পারবা, বাট একটা ইলেকট্রনের এনার্জি অ্যাকচুয়ালি n+l দিয়ে ডিটারমাইন্ড হয়, সরি একটা অরবিটালের এনার্জি n+l দিয়ে ডিটারমাইন্ড হয়, ঠিক আছে? এটা কি মানে যার n+l এর ভ্যালু বেশি তার এনার্জিও বেশি, যদিও এটা এনার্জি না, বাট এটা দিয়ে আমরা বুঝবো যার n+l এর ভ্যালু বেশি তার এনার্জি বেশি, আর যার n+n এর ভ্যালু কম তার এনার্জি কম, ঠিক আছে? সো n+l এর ভ্যালুর উপর ডিপেন্ড করে এটা। আচ্ছা, সো আমরা একটু কম্প্যারিজন দেখব, বাট তার আগে আমাদের মিটিংটা আর 1 মিনিট আছে, সো সবাই আরেকবার একটু কানেক্ট হও, তাহলে আমাদের জন্য কন্টিনিউ করাটা ইজিয়ার হয়, ঠিক আছে? সো আরেকবার একটু কানেক্ট করো। ওকে, সো আমরা কন্টিনিউ করি, দেখো। সো আমরা এখান থেকে বুঝলাম যে যেই অরবিটালের n+l এর ভ্যালুটা বেশি তার এনার্জি বেশি, যার n+l এর ভ্যালুটা কম তার এনার্জি কম। আর ইলেকট্রন অলওয়েজ যার এনার্জি কম, ঠিক আছে, যেই অরবিটালের এনার্জি কম সেই অরবিটালে আগে এন্টার করে। ওকে, সো আমরা একটু ট্রাই করে দেখি যে ধরো আমরা একটা অরবিটাল নিলাম, সেটা হচ্ছে অরবিটালের বাংলা অরবিটালি, এটার কোনো বাংলা টার্ম নেই, বুঝতে পারছো? বাট সাবশেলের বাংলা হচ্ছে উপশক্তি স্তর, বাট অরবিটালকে অরবিটালি বলবো, ঠিক আছে? আচ্ছা, সো এখানে দেখো যে আমরা একটা অরবিটাল নিলাম, সেটা হচ্ছে 2s আর আচ্ছা, তোমরা যদি একটু খেয়াল করে দেখো যে আমরা লাস্ট দিন একটা ইলেকট্রনিক কনফিগারেশন করার সময় বলছিলাম যে এখানে 4s এ আগে ইলেকট্রন যায়। সো ওইটা আমরা একটু ট্রাই করে দেখি যে কেন 3D-তে না ঢুকে 4s এ আসে। সো একটু সবাই দেখো, এটা যখন আমাদের এরকম একটা এলিমেন্ট দেওয়া থাকে, কোন এলিমেন্টটা নিয়ে দেখাই, টু ওয়েট, আচ্ছা একটু ওয়েট করো সবাই। আচ্ছা, ধরো আমরা পটাশিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন করি, এটা আমরা লাস্ট দিন 18 পর্যন্ত দেখছিলাম প্রবাবলি। সো পটাশিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশনে দেখো 1s2 2s2 2p6, টোটাল 10টা হইলো, আর 9টা 3s2 3p6, টোটাল 18টা হয়ে গেছে, 2 2 4 6 10 প্লাস 2 12 প্লাস 6 18। আরেকটা ইলেকট্রন দেখো 3p এর পরে তো 3D-তে যাওয়ার কথা ছিল, রাইট? বাট এটা 3D-তে না গিয়ে দেখা যায় এটা 4s অরবিটালে আগে ঢুকে, ঠিক আছে? বাট আমরা তো জানি যে 3 নাম্বার অরবিট যেহেতু, তাই এখানে l এর ভ্যালু 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে। দ্যাট মিনস এখানে s সাবশেল বা s অরবিটাল, p অরবিটাল, d অরবিটাল তিনটাই পসিবল। তাহলে এখানে d-তে না গিয়ে কেন 4s এ আগে গেল, মানে পরের অরবিটের একটা অরবিটালে কেন চলে গেল? সো এইটাই অ্যাকচুয়ালি এই আউফবাউ প্রিন্সিপাল দিয়ে আমরা এক্সপ্লেন করতে পারবো। দেখো আমরা একটু কম্পেয়ার করি যে 3D অরবিটাল আর 4s অরবিটাল এর মধ্যে কার এনার্জি বেশি আর কার এনার্জি কম। সো দেখো এনার্জি বের করতে হয় কিভাবে, n আর l এর ভ্যালু অ্যাড করে। সো এখানে n এর ভ্যালু হচ্ছে 3, আর d এর জন্য l এর ভ্যালু কত বলো তো কেউ, এনিওয়ান? d এর জন্য l এর ভ্যালু কত? 2। সো এটা হচ্ছে 2, আর এখানে n এর ভ্যালু হচ্ছে 4,
আর এল এর ভ্যালু হচ্ছে 0। ওকে, সো আমরা যদি এখানে n প্লাস এল করি, এটা হচ্ছে 3 প্লাস 2 উইচ ইজ 5, আর এখানে n প্লাস এল করলে 4 প্লাস 0 উইচ ইজ 4। সো যেহেতু 4s এর এনার্জিটা মানে n প্লাস এল এর ভ্যালুটা কম, তাহলে আমরা বলতে পারবো এনার্জি অফ 4s ইজ লেস দ্যান এনার্জি অফ 3d। সো এর জন্য আগে 4s এ এন্টার করে, দেন 4s ফুলফিল হয়ে গেলে দেন 3d তে এন্টার করে। ঠিক আছে, আচ্ছা এখন ধরো আমি এরকম একটা এক্সাম্পল দিলাম যে আচ্ছা 3p আর 4s এর মধ্যে তাহলে কার এনার্জি বেশি। সো এখানে দেখতে পাচ্ছ যে এখানে n এর ভ্যালু হচ্ছে 3 আর l এর ভ্যালু হচ্ছে 1, আর এখানে n এর ভ্যালু হচ্ছে 4, l এর ভ্যালু হচ্ছে 0। সো এখানে n প্লাস l এটা আসে 4, এখানেও n প্লাস l এটা আসে 4। তাহলে যদি দুইটা সমান হয় তখন কিভাবে বলবো? দুইটা যদি সমান হয় তখন যার n এর ভ্যালু কম তার এনার্জি বেশি। সো ইফ n plus l is same for two orbitals, the one with small n, the one with smaller n will have less energy, মানে যার n এর ভ্যালু বেশি তার এনার্জি বেশি, যার n এর ভ্যালু কম তার এনার্জি কম। ওকে, সো এই আমরা এখান থেকে বুঝলাম যে এর জন্য 3p আর 4s এর জন্য দুইটার মধ্যে যদিও n প্লাস n এর ভ্যালু একই, বাট 4s এ কোনো একটা ইলেকট্রন আসার আগে অবভিয়াসলি 3p তে আগে সেটা বসবে। ঠিক আছে, কারণ 3p আর 4s এর মধ্যে 3p এর জন্য n এর ভ্যালুটা কম, সো যার n কম তার এনার্জিও কম। এখন এই যে আমরা দুইটা থিওরি দেখলাম যে n প্লাস l যার বড় তার এনার্জি বেশি, আর যদি সমান হয় তখন n যার বড় তার এনার্জি বেশি, এটার উপর বেস করে একটা এই আউফবাউ প্রিন্সিপালের উপর বেস করে একটা চার্ট বানানো হয়েছে। ঠিক আছে, যেটা আমাদের জন্য ক্যালকুলেশনটা বা ইলেকট্রনিক কনফিগারেশন বের করাটা অনেক ইজি করে দেয়। সো এখানে সবাই একটু লেখো যে 1s 2s 3s 4s 5s 6s 7s। ওকে, দেন এইখানে একটা এই কলমটা লেখার পর পরের কলম লিখবো, বাট উপরের রোটাতে কিছু লিখবো না। এখানে লিখবো 2p 3p 4p 5p 6p, আবার নিচেও একটা রো ফাঁকা রাখবো। ঠিক আছে, এরপরে পরের কলমে যাব। সো প্রথমবার s দিয়ে লিখছি, এরপর p, এরপর হচ্ছে d। দেখো সেকেন্ড অরবিটে তো অ্যাকচুয়ালি 2d অরবিটাল পসিবলই না, d অরবিটাল তো স্টার্টই হয় 3 নাম্বার অরবিট থেকে। সো এখানে এর জন্য একটা ফাঁকা রেখে 3d 4d 5d 6d। ওকে, আচ্ছা একটা ফাঁকা রাখবো, আর এখানে ফাঁকা রাখতেছি এমনিতেই, এটা যদিও পসিবল 6d অ্যাকচুয়ালি পসিবল, বাট আমরা ওইটা লিখতেছি না। আর এখানে লাস্টলি এখানে লিখবো 4f। সো দেখো একটা ট্রায়াঙ্গেল টাইপের একটা স্ট্রাকচার হয়েছে। সো এইটা দিয়ে আমরা খুব ইজিলি ইলেকট্রনিক কনফিগারেশন করতে পারবো। এই যে স্ট্রাকচারটা হয়েছে, এখানে তুমি যেটা করবা, এদিকে একটা অ্যারো সাইন দিবা, দেন এইখানে আরেকটা অ্যারো সাইন, মানে এরকম কোনাকুনি অ্যারো সাইন দিবা। ঠিক আছে, মানে ফার্স্টে এইটা, দেন এইটা, দেন এইখানে অ্যারো সাইন, দেন এখানে অ্যারো সাইন, দেন এই বরাবর অ্যারো সাইন, দেন এই বরাবর অ্যারো সাইন, অ্যান্ড দেন লাস্টলি এই বরাবর অ্যারো সাইন। সবাইকে এটা খাতায় তুলছো, বুঝছো এটুক? আমরা এখন এটার অ্যাপ্লিকেশন দেখতে গেলেই বুঝবো যে এটাকে কীভাবে ইউজ করতে হবে। আচ্ছা, এখন এটা কিভাবে ইউজ করতে হয়, তুমি এইখানে আসো, চিন্তা করে নাও, তুমি এইখান থেকে তোমার জার্নি স্টার্ট করবা এবং প্রত্যেকবার এভাবে ঘুরে ঘুরে নামতে থাকবা, মানে এই সিরিয়ালে ইলেকট্রন ঢুকে। ঠিক আছে, মানে ফার্স্টে 1s, দেখো ফার্স্টে হচ্ছে 1s, দেন 2s, দেন 2p 3s, দেন আচ্ছা এখানে দেন হচ্ছে 3p 4s, দেন 3d, দেন 4p, দেন 5s, দেন 4d 5p 6s, তারপর 4f, তারপর 5d 6p 7s, মানে এভাবে জিগজ্যাগ পথ ফলো করে নামতে হবে।
ঠিক আছে? তো আমরা একটা ট্রাই করি যে ধরো আমরা যদি ইসের তোমার ইলেকট্রনিক কনফিগারেশন বের করতে চাই ভ্যানাডিয়াম উইচ ইজ 23, ওকে? সো 23 দেখো সবার আগে ইলেকট্রন কই ঢুকবে 1s, সো 1s2, দেন কোথায় 2s, 2s2, দেন 2p, 2p6, 3s2, 3p6, 3p6, 3p6 এর পর কোথায় ঢুকবে 4s, বাট তুমি জানো যে 4s এর আগে 3d আছে, সো এটাকে একটু ফাঁকা দিয়ে দেখো 4s2, দেখো কয়টা হয়েছে 2 2 4 6 10 12 6 18 2 20, এখনো 3টা ইলেকট্রন বাকি। সো ওই 3টা ইলেকট্রন এরপর কই যাবে 4s এর পর কোথায় ঢোকার কথা 3d তে, সো ওই 3টা ইলেকট্রন ডি অরবিটালে চলে যাবে, ওকে? সো এইভাবে আমরা চাইলে ইলেকট্রনিক কনফিগারেশন করতে পারবো, যদিও আরও কিছু এক্সেপশনাল নিয়ম আছে, বাট আমরা আস্তে আস্তে দেখব। সবাই কি এটা বুঝছো? কারো কনফিউশন আছে এটা নিয়ে? সো আমরা এর পরের ইলেকট্রনিক কনফিগারেশনগুলো এখন স্টেপ বাই স্টেপ দেখি। সো আমরা এখানে শেষ করছিলাম হচ্ছে আর্গন পর্যন্ত, আমরা পটাশিয়াম দেখব। আর এর জন্যই আমরা এখন বুঝতেছি যে 3p এর পরে 3d-তে না গিয়ে কেন আগে 4s-এ যাব, ঠিক আছে? আবার সেম অ্যাপ্লাইজ ফর 3d এর পরে আমরা কিন্তু 4p-তে যাব, দেন 4d 4f-এ না গিয়ে আমরা আগে 5s-এ যাব, দেন 4d 4f-এ যাব, ঠিক আছে? আচ্ছা, সো এখান থেকে দেখো পটাশিয়াম 19 এটার ইলেকট্রনিক কনফিগারেশন যদি করতে বলে, এটা হবে এরকম 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, টোটাল 18টা ইলেকট্রন হয়েছে। আরেকটা 3d-তে না গিয়ে 4s-এ যাবে, কারণ 4s-এর এনার্জি কম, ওকে? দেন পটাশিয়ামের পর হচ্ছে ক্যালসিয়াম 20, এটার ইলেকট্রনিক কনফিগারেশন হবে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 18টা ইলেকট্রন শেষ, আরও 2টা ইলেকট্রন বাকি। এখন ওই 2টা ইলেকট্রনকে আমি ফার্স্টে কোথায় যাওয়ার ট্রাই করব 4s অরবিটাল, অ্যান্ড 4s অরবিটাল 2টা ইলেকট্রন ধরতে পারে, সো আমরা এখানে লিখে দিব 4s2। দেন পটাশিয়াম ক্যালসিয়াম, ক্যালসিয়ামের পর হচ্ছে স্ক্যান্ডিয়াম, এটা হচ্ছে 21। স্ক্যান্ডিয়ামের জন্য 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 18টা ইলেকট্রন গন, আরও 3টা ইলেকট্রন বাকি। সো প্রথমে এস অরবিটালে ঢুকবে 2টা, বাট দেখা যাবে যে আরও একটা ইলেকট্রন রয়ে যাচ্ছে, 20টা হয়েছে টোটাল। সো পরের ইলেকট্রনটা এখান থেকে কোথায় যাবে এখানে, সো 3d অরবিটালে আমরা আরেকটা ইলেকট্রনকে বসে দিলাম, ঠিক আছে? আর কখনোই এরকমভাবে লেখা যাবে না যে যেহেতু 4s-এ আগে ঢুকছে আমি 4s-টাকে আগে লিখি দেন 3d-কে লিখি, এটা লেখাটা ঠিক না, স্যাররা এটা কেটে দেয়, ঠিক আছে? সো এখানে 3d1 আর 4s2। আচ্ছা, এরপর স্ক্যান্ডিয়ামের পর আমরা দেখব টাইটানিয়াম 22, এটার ইলেকট্রনিক কনফিগারেশন করলে সব সেম 1s2, 2s2, 2p6। আচ্ছা, আরেকটা জিনিস বলি যে অনেক সময় দেখা যায় একই জিনিস তুমি বারবার লিখতেছো, সো এটাকে চাইলে একটু শর্ট করা যায়। দেখো তো এইটুক পোর্শনকে আমরা কার ইলেকট্রনিক কনফিগারেশন বলতে পারি? কেউ বলো তো, এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে যতটুককে লিখছি এটাকে কার ইলেকট্রনিক কনফিগারেশন বলা যায়? আর্গন। সো আমরা এইখানে পুরোটা না লিখে জাস্ট আর্গন লিখে থার্ড ব্র্যাকেট দিয়ে দিলেও হবে, মানে একই জিনিস যাতে বারবার না লেখা লাগে। সো এখানে লিখতে পারি যে টাইটানিয়াম হচ্ছে অ্যাকচুয়ালি আর্গনের ইলেকট্রনিক কনফিগারেশন পুরোটা, দেন 4s2-তে যাবে 2টা, এই টোটাল 20টা ইলেকট্রন হলো, আর এরপর 3d-তে যাবে বাকি 2টা, ঠিক আছে? এরপর ভ্যানাডিয়াম, ভ্যানাডিয়াম একটু আগে আমরা দেখে আসছি, ওইটাকে আমরা এভাবে দেখতে পারি যে আর্গন। আর এই যে আর্গন, তারপর হচ্ছে নিয়ন, তারপর হচ্ছে আরও কয়েকটা, এই যে তুমি যখন পিরিয়ডিক টেবিল চ্যাপ্টারটা পড়াবো তখন দেখবা যে এগুলোকে বলা হয় ইনার্ট গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস। সো ইলেকট্রনিক কনফিগারেশনে তুমি চাইলে একটা ইলেকট্রনিক কনফিগারেশনকে শর্ট করে একটা নিষ্ক্রিয় গ্যাসের বা একটা ইনার্ট গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশন ইউজ করে লিখতে পারো, ঠিক আছে? না লিখলেও সমস্যা নেই। আচ্ছা, সো এটাকে আমরা দেখছি, এটা হয় 3d3, 4s2।
বাট এর পরেরটাতে একটা এক্সেপশন আছে, এটার পাশে সবাই স্টার দিয়ে রাখো। এই ভ্যানাডিয়ামের পর আমরা এখন দেখব ক্রোমিয়াম। সো এটা পরীক্ষায় খুব কমন একটা কোশ্চেন যে ওয়াই দি ইলেকট্রনিক কনফিগারেশন অফ ক্রোমিয়াম ইজ ডিফারেন্ট দ্যান আদার্স। সো ক্রোমিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশনটা দেখো, আর্গন পর্যন্ত সব ঠিকঠাক, 18টা ইলেকট্রন দিয়ে দিলাম, এখনও 6টা ইলেকট্রন বাকি। সো তুমি কি করলা, প্রথমে এস অরবিটালে 2টা দিছো, এখন তোমার কাছে আর কয়টা ইলেকট্রন বাকি, 4টা। সো তুমি কি করলো, ওই 4টা ইলেকট্রনকে ডি অরবিটালে দিছো। বাট প্রত্যেকটা এলিমেন্টারই অ্যাকচুয়ালি ইকুইলিব্রিয়াম বা স্টেবিলিটি খুব বেশি পছন্দ। কেন পছন্দ সেটা তুমি পরবর্তীতে শিখবা কলেজ উঠলে, বাট আপাতত এটা জেনে রাখো যে যে কোনো একটা এলিমেন্টের তার ইলেকট্রনিক কনফিগারেশনটা যাতে স্টেবল হয় সেইটা সে প্রেফার করে, সবাই প্রেফার করে, সবাই চায় যে তার ইলেকট্রনিক কনফিগারেশনটা বা ইলেকট্রন বিন্যাসটা খুব বেশি স্টেবল হয়। এখন একটা ইলেকট্রনিক কনফিগারেশন স্টেবল হওয়ার দুইটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে অরবিটালটা যদি হাফ ফিল্ড হয়, অরবিটালটা যদি ইলেকট্রন দিয়ে হাফ ফিল্ড বা অর্ধপূর্ণ হয় তাহলে তারা বেশি স্টেবল, বাংলায় হচ্ছে স্থিতিশীলতা বা স্থিতিশীল। সো যদি হাফ ফিল্ড হয় তাহলে তারা স্টেবল বা স্থিতিশীল, আর যদি ফুল ফিল্ড হয়, মানে একটা অরবিটালে যতগুলো ইলেকট্রন থাকার কথা ঠিক ততগুলোই যদি থাকে, ফুল ফিল্ড বা এটাকে বাংলায় অর্ধপূর্ণ বলে হাফ ফিল্ডকে, আর এটাকে বলা হয় পূর্ণ। সো একটা অরবিটালে যদি যে কয়টা ইলেকট্রন থাকার কথা সেই কয়টাই থাকে তাহলে এটা আরও বেশি স্টেবল হয়, ঠিক আছে। সো আমরা একটু চিন্তা করে দেখি যে 3D যে অরবিটালটা আছে, এই অরবিটালটা আমরা জানি যে 3D অরবিটাল হচ্ছে 5 জন 3D সাবশেলের মধ্যে, আর এখানে টোটাল কয়টা ইলেকট্রন থাকে, 10টা, 1 2 3 4 5 6 7 8 9 10। সো এটা যদি এরকম ফুল ফিল্ড থাকে এটা অনেক বেশি স্থিতিশীল, তারপর এটা যদি 5টা ইলেকট্রন থাকে এটার মধ্যে তাহলেও এটা স্থিতিশীল বাট একটু কম। আর 5টা ইলেকট্রন কীভাবে থাকবে আমরা জানি, প্রথমে সবাইকে একটা একটা ইলেকট্রন দিয়ে দিব, তাতেই দেখো 5টা ফিল আপ হয়ে গেছে। সো এটা হচ্ছে পূর্ণ অরবিটাল বা ফুল ফিল্ড অরবিটাল, আর এটা হচ্ছে অর্ধপূর্ণ বা হাফ ফিল্ড অরবিটাল। আর এটা যেহেতু হাফ ফিল্ড তাই এটা একটু কম স্থিতিশীল বাট স্টিল স্থিতিশীল, ওকে। বাট এছাড়া যত কনফিগারেশন হতে পারে, ধরো কোনো একটা অরবিটালে 5টা ইলেকট্রন নাই বাট 7টা ইলেকট্রন দিয়ে দিছো, ওকে, 7টা ইলেকট্রন দিছো। 7টা ইলেকট্রন কীভাবে থাকবে, ফার্স্টে 1 2 3 4 5 6 7, এটাতে 7টা ইলেকট্রন দিছো বাট এই 3D অরবিটালটা অস্থিতিশীল বা এটা আনস্টেবল, মানে এটার কোনো স্টেবিলিটি নাই। সো এই টাইপের ইলেকট্রনিক কনফিগারেশনের চেয়ে এই টাইপের ইলেকট্রনিক কনফিগারেশন এলিমেন্টরা বেশি পছন্দ করে, মানে তারা চায় যে তাদের প্রত্যেকটা অরবিটালের মধ্যে যাতে হাফ ফিল্ড বা ফুল ফিল্ড অবস্থাটা থাকে। সবাইকে এইটুক বুঝছো, এই স্থিতিশীল, কম স্থিতিশীল আর অস্থিতিশীল, এটা যদি একটা অরবিটালে যেই কয়টা ইলেকট্রন থাকার কথা সেই কয়টাই থাকে সেটা হচ্ছে পূর্ণ অরবিটাল, আর পূর্ণ অরবিটাল আর অর্ধপূর্ণ অরবিটাল বেশি স্থিতিশীল বা স্টেবল, আর এছাড়া বাকি যারা আছে তারা হচ্ছে একটু কম স্টেবল। সো আমরা এখানে দেখি যে এই যে 3D অরবিটালটা, এটাকে যদি আমি বক্স করে আঁকি, এই 3D অরবিটালটায় 4টা ইলেকট্রন আছে, দ্যাট মিনস 1 2 3 4। বাট আমরা বলছি যে যারা অর্ধপূর্ণ আর পূর্ণ তারা হচ্ছে স্টেবল, আর এছাড়া যারা আছে তারা কি আনস্টেবল। সো এখানে যেহেতু 4টা আছে তাই এটা কি আনস্টেবল, বাট এলিমেন্টের তো এটা পছন্দ না, এলিমেন্ট চায় যে তার কাছে যাতে সবগুলো অরবিটালে স্টেবল একটা তোমার অ্যামাউন্ট থাকে, মানে অর্ধপূর্ণ থাকে বা পূর্ণ অরবিটাল থাকে। সো সে এক কাজ করবে যে এই পাশে দেখো 4s অরবিটাল আছে যার মধ্যে 2টা অরবিটাল আছে, 2টা ইলেকট্রন আছে। আচ্ছা, সো এস অরবিটালে ইলেকট্রন ধরেই 2টা, ঠিক আছে। সো এস অরবিটালের মধ্যে 2টা ইলেকট্রন থাকলেও এটা স্টেবল, আর যদি একটাও থাকে তখন সে একটু কম স্টেবল বাট স্টিল সে ভালোই স্টেবল, ঠিক আছে। সো এখানে এই 4s অরবিটালটা একটা ইলেকট্রন স্যাক্রিফাইস করে,
অ্যান্ড এই ইলেকট্রনটা কোথায় চলে আসে? এইখানে। সো এই স্যাক্রিফাইসটা করাতে লাভ হইল কি, ও হাফ ফিল্ড হয়ে গেছে, মানে ও একটু উপকার করলো 3D অরবিটালের, ঠিক আছে। এটা হাফ ফিল্ড হয়েছে, এটা স্টিল আগের মতো বেশি স্টেবল নাই, বাট এখনও স্টেবল আছে। আর এটার মধ্যে এখন 5টা ইলেকট্রন হওয়াতে এটা যেহেতু হাফ ফিল্ড হয়েছে, এটাও এখন স্টেবল হয়ে গেছে, আনস্টেবল নাই, এখন এটাও স্টেবল হয়ে গেছে। তুমি একটু চিন্তা করো যে এইটা বেটার যে একজন আনস্টেবল, মানে ধরো তোমার বাসায় তোমরা 2 ভাই বোন, ঠিক আছে। সো 2 ভাই বোনের মধ্যে ধরো তুমি একটু বেশি ভালো স্টুডেন্ট আর তোমার যে অন্য ভাই বা বোন আছে সে বাজে স্টুডেন্ট। সো এইটা বেটার নাকি দুইজনই অ্যাভারেজ স্টুডেন্ট, এইটা বেটার? মানে একজন বেশি খারাপ স্টুডেন্ট আর একজন বেশি ভালো স্টুডেন্ট, এটা বেটার নাকি দুইজনই মোটামুটি ভালো স্টুডেন্ট, সেটা বেটার? ঠিক আছে। সো এখানে একটু স্যাক্রিফাইস করতে হয়, ঠিক আছে। সো এইটাই হচ্ছে রুল, যে আমরা এখানে 4s থেকে একটা ইলেকট্রনকে, 4s কী করবে, একটা ইলেকট্রনকে ডোনেট করে এইখানে দিয়ে দিবে। সো এখানে এখন 5টা ইলেকট্রন হবে। সো দুইজনই এখন হাফ ফিল্ড হওয়াতে বেশি স্টেবল। বুঝতে পারছো সবাই? এটা কারো কোনো কনফিউশন এটা নিয়ে? আমরা এরপরে আরও কয়েকটা দেখলে ক্লিয়ার হবে। দেন ক্রোমিয়ামের পর আমরা চলে যাব ম্যাঙ্গানিজ, which is 25, ম্যাঙ্গানিজ 25, অ্যান্ড এটারও ইলেকট্রনিক কনফিগারেশন যদি আমরা করি, আর্গন আর ফার্স্টে 4s-এ 2টা ইলেকট্রন চলে যাবে। সো 18 + 2, আর্গনে কয়টা ইলেকট্রন আছে আমরা জানি, 18টা। সো 18 + 2 দ্যাট ইজ 20, আরও 5টা ইলেকট্রন বাকি, সেই 5টাকে আমরা এখানে দিয়ে দেব। ওকে, আচ্ছা। এরপর ফেরাস বা আয়রন, আচ্ছা এইগুলো স্টার দেওয়ার দরকার নেই কারণ এগুলো অত বেশি ইম্পর্টেন্ট না। ফেরাস অর এটা হচ্ছে আয়রন, এটার জন্য আর্গন পর্যন্ত সব ঠিকঠাক, বাট দেন আগে 4s-এ যাবে 2টা। সো দেখো 18 + 2 20, আরও 6টা ইলেকট্রন, সেই 6টা ইলেকট্রন এইখানে ঢুকবে। ওকে, আচ্ছা। এরপর আমরা আয়রনের পরে চলে যাব কোবাল্ট, 27, কোবাল্ট 27-এর আর্গন পর্যন্ত সব ঠিকঠাক। আর এরপর 4s2 3d7, এরপর নিকেল 28, আর্গন আর 4s2 3d8। এর পরেরটা আবার ইম্পর্ট্যান্ট, উইচ ইজ কপার। এটাও এক্সেপশনাল, কেন সেটা বুঝতে পারবা। দেখো কপার হচ্ছে 29। সো এখন দেখো ফার্স্টে আর্গন পর্যন্ত সবগুলো লিখলাম 18টা, দেন এই 4s2 20টা। আর এখানে আমরা ডিতে এতগুলো কেন দিচ্ছি, কারণ আমরা জানি ডি এর ম্যাক্সিমাম ক্যাপাসিটি হচ্ছে 10। ওকে, আচ্ছা। এখন দেখো যে 4s এটাতে 2টা দিয়ে দিচ্ছি, সো 18 + 2 20টা ইলেকট্রন ডান, আরও 9টা আছে। সো তুমি কি করলা, ডি অরবিটালে 9টা দিয়ে দিচ্ছ। বাট তুমি একটু চিন্তা করে দেখো তো, তুমি কি চাইলেই এই যে 4s, সে যদি একটু, তার যদি মেন্টালিটি একটু ভালো হয়, সে কিন্তু চাইলেই 3D-কে চাইলে একটা ইলেকট্রন একটু ডোনেট করে দিতে পারে। তাহলে লাভ কি? তাহলে তারা দুইজন স্টেবল হয়ে গেল, কারণ তখন 3D-তে 10টা ইলেকট্রন চলে আসবে, 1 2 3 4 5 6 7 8 9 10। আর তখন 4s-এর যদিও সে একটু স্যাক্রিফাইস করছে, বাট স্টিল তার এখন হাফ ফিল্ড অবস্থা আছে, এইটাও বলা যায় অনেকটাই স্টেবল। সো এখন দুইজনই স্টেবল হয়ে গেছে, বাট এর আগে কি ছিল, ও একটু বেশি স্টেবল ছিল আর ও একদমই আনস্টেবল ছিল। সো এর জন্য 4s কী করছে, স্যাক্রিফাইস করে একটা ইলেকট্রন দিয়ে দিছে। সো দ্যাটস ওয়াই কপারের ইলেকট্রনিক কনফিগারেশনটা হয়েছে এরকম, যে 3d10 4s 1। সো সবাইকে এটা বুঝছো কপারের ইলেকট্রনিক কনফিগারেশনটা কীভাবে হবে? আচ্ছা, এরপর লাস্ট ওয়ান জিঙ্ক, এটা লাস্ট ইলেকট্রনিক কনফিগারেশন। জিঙ্কে আবার কোনো প্রবলেম নেই, আর্গন 18 পর্যন্ত নিলাম, দেন 4s2 20টা, আর দেন 3d10। সো 20 + 10 টোটাল 30টা।
আর 3Dর মধ্যে 10, না না সেম না, কপারে তো 4s1, বুঝতে পারছো, আর এখানে 4s2। সো এইটাই হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশনের নিয়ম। আমরা এটাও বুঝি যে কেন 4s আগে ঢুকবে দেন 3Dতে ঢুকবে, আর এটাও বুঝি যে কেন অনেক সময় দেখা যায় 4s দুইটা না দিয়ে একটা দিয়ে ডিকে একটা বেশি দিব, সো দ্যাট আমরা বেশি স্টেবিলিটি পাই। ঠিক আছে, কেন স্টেবিলিটি, এটা কেন স্টেবিলিটি ইন্ডিকেট করে এটা পরবর্তীতে আস্তে আস্তে তুমি যখন পড়বা কেমিস্ট্রি তখন বুঝবা। আচ্ছা দেখি কারো কোনো কোশ্চেন আছে কিনা এখানে। না, এরকম কেন হলো না, মানে 4p3-তে কেন গেল না, সেটার রিজন হচ্ছে যে ডিতে তো ডি এর ম্যাক্সিমাম ক্যাপাসিটি তো 10। সো আমি তো এখানে বলেই দিছি যে দেখো আগে হচ্ছে তোমার 3D এর এনার্জি হচ্ছে কম, 4p এর এনার্জি বেশি। সো আগে তো 3Dটা পুরোপুরি ফুলফিল হতে হবে, দেন 4pতে যাব। বুঝতে পারছো রায়ান, বুঝতে পারছো? তুমি জিজ্ঞেস করছো যে কেন 4pতে গেল না, বাট আগে তো ডিটা কমপ্লিট হতে হবে। ঠিক আছে, এখানে তো এই সিকোয়েন্সটা মেনটেন করতে হবে, আগে একজন পুরোপুরি ফুলফিলড হবে, দেন পরেরটা নিয়ে আমরা চিন্তা করব। সো এইভাবে আমরা যে কোনো ইলেকট্রনিক কনফিগারেশন করতে পারবো। ওকে, সো তুমি এরপর তোমার যেটা কাজ হবে, আমরা এই চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি ইলেকট্রনিক কনফিগারেশন কিভাবে করে, দেন একটা অ্যাটমের মধ্যে কি কি থাকে এগুলো দেখছি। সো এটা একটু বই থেকে রিডিং করতে হবে। আর এখানে আমি কয়েকটা টপিক, মানে 2টা টপিক পড়াবো না, তুমি দেখবা যে বইতে আচ্ছা পড়াবো, বাট ওইটা অত বেশি ডিটেলসে পড়াবো না। দেখবা যে বইতে এরকম আছে রাদারফোর্ডস মডেল আর আরেকটা আছে বোরস মডেল। এটা নিয়ে আমরা অত বেশি ডিটেলসে ডিসকাস করব না, বাট করব, হালকা একটু ডিসকাস করবো। এই বোরস মডেলে একটা ফর্মুলা আছে এরকম mvr সমান nh/2π, সেটা আমরা ডিসকাস করব। বাট আমি এনকারেজ করব যে সবাই একটু বাসায় বই থেকে এটা একটু রিডিং পড়ো আগে, তাহলে আমার জন্য বুঝাইতে এটা ইজিয়ার হবে। ঠিক আছে, সো তোমরা বাসায় সবাই কি কি পড়বা আমি বলতেছি। তোমরা বাসায় বইয়ের এই চ্যাপ্টারটা স্টার্ট হয় কত নাম্বার পেজ থেকে, 35 পেজ থেকে তুমি এক কাজ করবা, এইখানে 50 পেজ পর্যন্ত পড়বা। ঠিক আছে, 35 থেকে পেজ নাম্বার 50 পর্যন্ত সবাই রিডিং করবা। আর আমরা ফিজিক্সে তো এইদিকে ফোর্সের কনজারভেশন অফ মোমেন্টাম শেষ করছি। সো তোমাদেরকে আমি কনজারভেশন অফ মোমেন্টাম এই বেসড কিছু ম্যাথ প্রবলেম দিয়ে দিব অ্যাসাইনমেন্ট হিসেবে। আর কেমিস্ট্রিতে এইটা রিডিং পড়বা। আর আরেকটা জিনিস হচ্ছে আমরা একটু আইসোটোপের আইডিয়াটা দেখব আজকে, ওইটা দেখে শেষ করে দিব। আর এরপর থেকে আমরা অ্যাটমিক ম্যাথ আর রিলেটিভ অ্যাটমিক ম্যাথ, আপেক্ষিক পারমাণবিক ভর, কয়েকটা টপিক আছে ওইগুলো নিয়ে দেখব। সো আজকে আমরা দেখব যে আইসোটোপ কি, এটাই আমাদের লাস্ট টপিক। এই আইসোটোপের সাথে সাথে আরও 2টা জিনিস আমি এক্সট্রা পড়াবো, সেটা হচ্ছে আইসোটোন আর হচ্ছে আইসোবার, যেটা বইতে নাই। ঠিক আছে, সো আইসোটোপ, এখানে এই যে পি যে লেটারটা দেখতেছো এইটার উপর ফোকাস করো। ঠিক আছে, আইসোটোপ, দেন এখানে দেখো এন আর এখানে আছে এ। সো আইসোটোপ কারা, বা আইসোটোপের ডেফিনেশন কি, সংজ্ঞাটা কি? আইসোটোপকে বাংলাতেও আইসোটোপ বলা হয়। ঠিক আছে, সো আমরা দেখে আসছি যে কোনো একটা অ্যাটমকে এভাবে এক্সপ্রেস করা যায়, এরকম একটা সাইন দিয়ে। সেই অ্যাটমটার এইখানে থাকে জেড, এখানে থাকে এ, এখানে থাকে তার চার্জ, এখানে থাকে সে কয়টা আছে সেটার অ্যামাউন্ট। সো এই পি স্ট্যান্ডস ফর প্রোটন। ঠিক আছে, আর আইসো মানে হচ্ছে ইকুয়াল বা সেম। তারপর এইখানে দেখো এই এন স্ট্যান্ডস ফর নিউট্রন, আর আইসো মানে হচ্ছে সমান বা ইকুয়াল। আর এই যে এ হচ্ছে এই যে এখানে আমরা এ দেখতে পাচ্ছি একটা অ্যাটমে, এ হচ্ছে কি তার ম্যাস নাম্বার বা তার ভর সংখ্যা ইন্ডিকেট করে। একটা অ্যাটমে ম্যাস নাম্বার বা ভর সংখ্যা এ দিয়ে ইন্ডিকেট করা হয়। সো এটা মিন করে যে ইকুয়াল ম্যাস নাম্বার। ঠিক আছে, ইকুয়াল ম্যাস নাম্বার। সো আইসোটোপ কারা? আইসোটোপ হচ্ছে এলিমেন্টস which have সেম নাম্বার অফ প্রোটন, যেসব পরমাণুর একই সংখ্যক প্রোটন আছে, সেম নাম্বার অফ প্রোটন,
আচ্ছা এলিমেন্টস না বলে এটাকে অ্যাকচুয়ালি অ্যাটমস বলা উচিত, কারণ এটা কম্প্যারিজনটা অ্যাটমের মধ্যে। আচ্ছা দেখো, সো অ্যাটমস উইচ হ্যাভ সেম নাম্বার অফ প্রোটনস, দ্যাট মিনস এটা মিন করে যে অ্যাটমিক নাম্বার সেম, অ্যাটমিক নাম্বারস আর সেম, দুইটার পারমাণবিক সংখ্যা সেম, কিন্তু বাট atoms which have same number of protons but have different number of different but have different mass number, ঠিক আছে, or mass number different মানে কি অ্যাকচুয়ালি দুইটার প্রোটন সেম, দুইটার অ্যাটমিক নাম্বার সেম। আমরা জানি ম্যাস নাম্বার হচ্ছে বেসিক্যালি অ্যাটমিক নাম্বার প্লাস নাম্বার অফ নিউট্রনস। ম্যাস নাম্বার হচ্ছে অ্যাটমিক নাম্বার, মানে ভর সংখ্যা হচ্ছে কয়টা প্রোটন থাকে সেইটা, অ্যাটমিক নাম্বার প্লাস নাম্বার অফ নিউট্রনস। সো দুইটা অ্যাটমের মধ্যে যদি দেখো যে প্রোটন সেম, মানে প্রোটন একই অ্যামাউন্টের আছে, বাট ম্যাস নাম্বার বা তাদের নিউট্রন নাম্বারটা ডিফারেন্ট নিউট্রন নাম্বার, তাহলেই বুঝবো যে তারা হচ্ছে একজন আরেকজনের আইসোটোপ। আমরা যদি একটা এক্সাম্পল দেখি, যেমন কার্বনের একটা আইসোটোপ হচ্ছে 612, আরেকটাকে লেখা হয় 613, আরেকটাকে লেখা হয় 614। দেখো প্রত্যেকটা অ্যাটমেই, প্রত্যেকটা কার্বন অ্যাটমেই প্রোটন নাম্বারটা সেম 6টা করে, বাট ম্যাস নাম্বারটা ডিফারেন্ট, একটায় 12, একটায় 13, একটায় 14। কারণ কি? কারণ হচ্ছে ওর এখানে 6টা নিউট্রন ছিল, ওর এখানে 7টা নিউট্রন ছিল, আর ওর এখানে 8টা নিউট্রন। সো তাদের প্রোটন নাম্বার সবার সেম, মানে অ্যাটমিক নাম্বার সেম, বাট তাদের ম্যাস নাম্বার বা নিউট্রন কাউন্টটা আলাদা। সো তাদেরকে আমরা কি বলবো, যে এরা সবাই হচ্ছে একজন আরেকজনের আইসোটোপ। আইসোটোপ, সবাই কি এটা বুঝছো আইসোটোপ কি? আমরা আরও একটা আইসোটোপ এক্সাম্পল দেখব, হাইড্রোজেন। হাইড্রোজেনের 3টা আইসোটোপ পসিবল, একটা হচ্ছে H10, এটা হচ্ছে নর্মাল হাইড্রোজেন। হাইড্রোজেনের আরেকটা আইসোটোপ হচ্ছে H11, আচ্ছা ম্যাস নাম্বার এটা 0 না, সরি এটা হচ্ছে 1, মানে ম্যাস নাম্বার 1, দ্যাট মিনস নিউট্রন নাম্বার হচ্ছে 0, ওকে, নাম্বার অফ নিউট্রন হচ্ছে 0। দেন হাইড্রোজেন যদি H12 হয়, এটাকে বলা হয়, এটাকে তখন বলা হয় তোমার উচ্চারণটা আমার ঠিক মনে আসতেছে না, এটা হচ্ছে ডিট্রিয়াম, আর যদি ডিউটেরিয়াম, আর যদি 3টা থাকে তখন সেটাকে বলা হয় ট্রিটিয়াম, ঠিক আছে। সো এটাকে বলা হয় ডিউটেরিয়াম, কারণ ওর ম্যাস নাম্বার 2, বাট তাদের দুজনেরই অ্যাটমিক নাম্বার বা প্রোটন নাম্বারটা সেম, বাট তাদের ম্যাস নাম্বার আলাদা আলাদা, কারণ এইটাতে নিউট্রন থাকে 0টা, এইটাতে নিউট্রন থাকে 1টা। এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট যে ডিউটেরিয়ামে কয়টা নিউট্রন থাকে, বা ডিউটেরিয়ামের ম্যাস নাম্বার কত, ম্যাস নাম্বার 2 বাট নিউট্রন নাম্বার 1। আর হাইড্রোজেনের আরেকটা আইসোটোপ আছে, সেটা হচ্ছে H13, যেটাকে বলা হয় ট্রিটিয়াম, এটার নাম হচ্ছে ট্রিটিয়াম। এটাতে নিউট্রন থাকে 2টা, বাট এটার ম্যাস নাম্বার 3। সো আমরা আইসোটোপ কি এটা বুঝলাম। এরপর আমরা দেখব যে আইসোটোন কারা। সো আইসোটোন কারা এটা বুঝতেই পারতেছো যে আইসোটোন হচ্ছে যদি নিউট্রন নাম্বার সেম হয়। সো আমি এখানে বলতেছি যে আইসোটোন সংক্ষেপে যদি লিখি, আইসোটোন হচ্ছে নিউট্রন নাম্বারস আর সেম, দুইটা অ্যাটমের মধ্যে যদি নিউট্রন নাম্বারস সেম হয়, নিউট্রন নাম্বারস আর সেম বাট atomic number or mass numbers are different. মানে বোঝাচ্ছে যে দুইটার নিউট্রন একই থাকবে, নিউট্রন সংখ্যা একই থাকবে, বাট হয়তো পারমাণবিক সংখ্যা বা ম্যাস নাম্বার, এই ভর সংখ্যা এই দুইটা ডিফারেন্ট। আচ্ছা আরেকটা জিনিস খেয়াল করো, আইসোটোপ যারা, তাদের সবারই প্রোটন নাম্বার যেহেতু একই, তাহলে বলা যায় তারা সবাই অ্যাকচুয়ালি একই মৌল বা একই এলিমেন্টের মেম্বার, ঠিক আছে, একই মৌল বা
সেম এলিমেন্ট, মানে এমন কখনোই হবে না যে কার্বনের কেউ নাইট্রোজেনের আইসোটোপ হবে, এটা কখনোই পসিবল না। আইসোটোপ সবসময় একই অ্যাটমের মানে একই এলিমেন্টের জন্য হয়। সো ওরা অলওয়েজ সেম এলিমেন্টের হয়, ঠিক আছে। আচ্ছা, এখন আইসোটোন যারা, তারা নট নেসেসারি যে অলওয়েজ একই, মানে তারা একই এলিমেন্টের হয় না বা একই মৌলের হয় না। আমরা এখানে একটা এক্সাম্পল দিলেই বুঝতে পারবা, যে ধরো কার্বনের মধ্যে আমরা তার একটা নিলাম, আইসোটোপ নিলাম, উইচ ইজ 6 আর হচ্ছে 13, আর নাইট্রোজেন নিলাম 7 14। দেখো তো এইখানে ওদের দুইজনের এই কার্বন অ্যাটমটাতে নিউট্রন কয়টা আছে? 13 মাইনাস 6 উইচ ইজ 7, আর এইটাতে নিউট্রন কয়টা আছে? 14 মাইনাস 7 উইচ ইজ 7। দুইজনের নিউট্রন কাউন্টটা সেম। সো আমরা বলতে পারবো এই দুইজন হচ্ছে আইসোটোন, মানে তারা একজন আরেকজনের আইসোটোন আমরা বলতে পারবো। অ্যান্ড এটাও বুঝতেছি যে আইসোটোনের ম্যাস নাম্বারও সেম হয় না, অ্যাটমিক নাম্বারও সেম হয় না, বাট সেম হয় নিউট্রন নাম্বার। আর এরপর আমরা দেখবো আইসোবার, যেটা লাস্ট টপিক। আইসোবার কারা? atoms which have same mass number বা ভর সংখ্যা যাদের সেম। সো দুইটা অ্যাটমের যদি ভর সংখ্যা সেম হয় তাহলে আমরা তাদেরকে আইসোবার বলি। যেমন এটার একটা এক্সাম্পল যদি দেই, ধরো সোডিয়াম 1123 আর হচ্ছে আর্গন না, ধরো নিয়নের জন্য 1023। আমরা নিয়নের একটা আইসোটোপ নিলাম যার মধ্যে ম্যাস আছে, মানে ম্যাস নাম্বার 23টা। সো যেহেতু তাদের এই দুইটা নাম্বার ম্যাচ করে, তাই আমরা তাদেরকে কি বলতে পারি? আইসোবার, ঠিক আছে। এরকম আরও আছে, আমরা আরও একটু দেখি। যেমন কার্বনের জন্য যদি নেই, দেখো কার্বনের 614 আর নাইট্রোজেনের 714, দুইজনের অ্যাটমিক নাম্বারও আলাদা, আবার নিউট্রন নাম্বারও আলাদা। এখানে নিউট্রন নাম্বার হচ্ছে 8, এখানে নিউট্রন নাম্বার হচ্ছে 7। সো তারা আইসোটোনও না, তারা আইসোটোপও না, বাট তাদের যেহেতু ম্যাস নাম্বার সেম, তাই তারা হচ্ছে কি দুইজনের আইসোবার। সো সবাই কি আইসোটোপ, আইসোটোন অ্যান্ড আইসোবার বুঝতে পারছো? পরীক্ষায় আইসোটোপটাই আসে, বলে যে তোমার কোন কোন এলিমেন্ট এখানে আইসোটোপ, আর আইসোটোপের কি কি তোমার ইউসেজ আছে সেইগুলো আসে। আইসোটোপের অনেকগুলো ইউজেস আছে। তোমার আইসোটোপের রেডিয়েশন হয়, আইসোটোপ দিয়ে ক্যান্সার ট্রিটমেন্ট করা হয়, সেগুলো আমরা পরবর্তীতে দেখব, ঠিক আছে। সো আজকে এই পর্যন্তই। আর সবাই একটু বাসায় এখানে বইয়ের 35 থেকে পেজ নাম্বার 50 পর্যন্ত পড়বা। কেমিস্ট্রিতে পেজ, হ্যাঁ বলো। ও আচ্ছা, এটা হচ্ছে তোমার গ্রুপে আমি লিঙ্কটা দিই, আর ভিডিওটা হচ্ছে তোমার ইউটিউবে আপলোড করা হয়। তো সো ওই আপলোড করার সময় তোমাদের কাছে অটোমেটিক মেইল যায়, ঠিক আছে। সো তুমি এটা ইউটিউবে পাবা, গ্রুপে গেলে দেখবা যে ইউটিউবের ওই চ্যানেলের লিঙ্কটা দেওয়া আছে বা ওই প্লেলিস্টটার লিঙ্ক দেওয়া আছে, তুমি ওই প্লেলিস্টটায় গেলেই ভিডিওগুলো পাবা, ঠিক আছে। আর এটা আজকেই দিয়ে দিব। আর সবাই পেজ 36 to 50 একটু রিডিং পড়বা। আর আমি তোমাদেরকে কয়েকটা অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো কেমিস্ট্রিরও। আর ফিজিক্সে আমি কনজারভেশন অফ মোমেন্টাম রিলেটেড কিছু অ্যাসাইনমেন্ট দিব, আর ফোর্স রিলেটেড। সো সবাই যেই পর্যন্ত আমি পড়াইছি এটা বই থেকেও একটু পড়ে ফেলবা, ঠিক আছে। সো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।